তারেক রহমান সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। প্রশাসনে গতি আনতে নিয়োগ দেওয়া হচ্ছে শূন্য পদে। প্রবাসীদের সমস্যার সম্ভাবনা নিয়ে সংসদে আলোচনা। রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা ও অগ্রাধিকার নিশ্চিতে টাস্কফোর্স গঠনে একমত সরকার ও বিরোধী দল। বিশ্ব ফুটবলের সেরা উৎসব ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধন রাত 11টায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট আজ। সংসদে আজ 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রয়াত অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশে মোট 14 জন অর্থমন্ত্রী কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা মোট 54টি বাজেট দিয়েছেন। এর আগে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত সমসংখ্যক সর্বোচ্চ 12টি করে বাজেট পেশ করেছেন। এবার 55তম বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট নিয়ে আরও জানাচ্ছেন গোলাম মঈনুল হাসান। বিগত সরকারের রেখে যাওয়া খুব দুর্বল অর্থনৈতিক বাস্তবতায় এবার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এক প্রকার কর্মহীন টালমাটাল অর্থনীতিকে ট্রাকে নিয়ে আসার চ্যালেঞ্জের সাথে থাকছে বিরাট রাজস্ব আদায়ের লক্ষ্য। বেসরকারি খাতকে গতিশীল করতে 60,000 কোটি টাকার তহবিলের ঘোষণা আসছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক ভিশনে সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণ, কৃষক কার্ড সহ বেশ কিছু পদক্ষেপে প্রয়োজন বিপুল বরাদ্দ। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,43,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেবার পরিকল্পনা 1,12,000 কোটি টাকা। বাকি 15,000 কোটি টাকা সংগ্রহ করা হবে সঞ্চয়পত্র উন্নয়ন উৎস থেকে। এদিকে 1971 সালে 19 জুলাই প্রথম বাজেটটি দিয়েছিল মুজিবনগর সরকার। মাত্র 3 মাসের জন্য তৈরি সে বাজেটটি দিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা এম মনসুর আলী। এরপর সদ্য স্বাধীন বাংলাদেশে 1972 সালে 30 জুন বাজেট দেন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1974-75 অর্থ বছর পর্যন্ত মোট 4টি বাজেট দিয়েছিলেন তিনি। 1975-76 অর্থ বছরের বাজেট দেন এ আর মল্লিক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও দিয়েছিলেন 3টি বাজেট। 1976-77, 77-78 ও 78-79 অর্থ বছরের বাজেট। মির্জা নুরুল হুদা 1979 অর্থ বছরে একটি বাজেটই দিয়েছিলেন। এম সাইফুর রহমান প্রথম বাজেট দেন 1980-81 ও 81-82 অর্থ বছরের। আবুল মাল আব্দুল মুহিত এরশাদ সরকারের মন্ত্রী হিসেবে 1982-83 ও 83-84 অর্থ বছরের বাজেট পেশ করেছিলেন। অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান 1984-85 অর্থ বছর থেকে টানা 4টি বাজেট পেশ করেন। এরশাদ সরকার পতনের পর বিএনপি সরকারের অর্থমন্ত্রী হন এম সাইফুর রহমান। তিনি 1991-92 থেকে 95-96 অর্থ বছর পর্যন্ত টানা 5টি বাজেট পেশ করেছিলেন। এরপর দীর্ঘ 21 বছর পর রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ এলে অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া 1996-97 থেকে 2001-02 অর্থ বছর পর্যন্ত টানা 5 বার বাজেট দেন। বিএনপি আবার ক্ষমতায় এলে আবার অর্থমন্ত্রী হন এম সাইফুর রহমান। তিনি 2002-03 থেকে 2006-07 অর্থ বছর পর্যন্ত টানা 5টি বাজেট দেন। এর মাধ্যমে সর্বোচ্চ 12 বার বাজেট ঘোষণার রেকর্ড করেন তিনি। 111 অর্থ উপদেষ্টা এবি মীর জাহিদুল ইসলাম দেন 2007-08 ও 08-09 অর্থ বছরের বাজেট। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে 2 মেয়াদে টানা 10 বার আবুল মাল আব্দুল মুহিত দেন 2009-10 অর্থ বছর থেকে 2018-19 অর্থ বছরের বাজেট। এতে সাইফুর রহমানের 12 বার বাজেট ঘোষণার রেকর্ডে ভাগ বসান তিনি। আওয়ামী লীগ তৃতীয়বার ক্ষমতায় এলে অর্থমন্ত্রী বানানো হয় আহম মুস্তফা কামালকে। তিনি 2019-20 থেকে 23-24 অর্থ বছর মোট 5টি বাজেট পেশ করেন। বিএনপি বিহীন ভোটে টানা 4র্থবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবুল হাসান মাহমুদ আলী দেন 2024-25 অর্থ বছরের বাজেট। তবে বাজেট পেশে 2 মাসের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সবশেষ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দেন 2025-26 অর্থ বছরের বাজেট। দেশবাসী বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাব। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় সম উন্নয়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তরে কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সুদের হার কমানো সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে সরকার।
আরও জানান, জবাবদিহিতা ও জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা কঠোর করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের সার্বিক উন্নয়নে সরকার রাজনৈতিক বৈষম্য করবে না। জানান, সরকারের লক্ষ্য আস্থা তৈরি করে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। যে বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। বাংলাদেশ সরকার দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। একই সাথে মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। সরকারের কাজে গতিশীলতা আনতে প্রশাসনের শূন্যপদে নিয়োগে পদক্ষেপ নেওয়ার কথা সংসদকে জানান প্রধানমন্ত্রী। জনসেবা ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিতে সরকারের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। সেই জন্য প্রশাসনও আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া পাইলটিং আকারে হেলথ কার্ড কার্যক্রম শিগগিরই শুরু করবে সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও অগ্রাধিকার নিশ্চিত করতে একটি টাস্ক ফোর্স গঠনের বিষয়ে একমত সরকার ও বিরোধী দল। সংসদে 147 বিধিতে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবের উপর আলোচনায় এই মত দেন সংসদ সদস্যরা। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিরা নানা সমস্যা ও সংকটের মুখোমুখি হন। এর জন্য দূতাবাস ও শ্রম বিভাগের দায় রয়েছে। প্রবাসীদের দুর্ভোগ লাঘবে নতুন সরকার কাজ করছে বলে সংসদকে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। কূটনীতিকভাবে নতুন বাজার তৈরি ও অধিকার নিশ্চিতে বিএনপি সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে অবৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে প্রবাসে থাকা বাংলাদেশিদের অধিকার ও সহযোগিতা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিতে পারে। তিনি রেমিটেন্স যোদ্ধাদের বীর হিসেবে ঘোষণার দাবি জানান। সরকারি দলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আপাতত সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। সংসদে আলোচনার মাধ্যমে টাস্ক ফোর্স গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আমাদের সমস্যাগুলো বেশি। এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলা করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। বিরোধী দলীয় নেতা যেটা প্রস্তাব করেছেন সেটার একটা বিকল্প অবশ্য এখানে আছে। টাস্ক ফোর্সের কাজটা অন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে, অনেক অভিযোগেরও নিষ্পত্তি করা যাবে। তবে টাস্ক ফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে একটা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা যায়।
বুধবার সকালে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে। দেশ সবাইকে দায়িত্ব যথাযথভাবেই পালন করতে হবে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরুর পর শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে শাহাদাত বরণকারীদের জন্য দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের পরিবার এবং আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও গ্রহণযোগ্য একটি নাম। পুরুষদের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনেক। একজন মেজর স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এই গৌরব যাতে ম্লান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। আল্লাহর দরবারে মন্ত্রী পরিষদ সদস্য, প্রতিরক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টর জুবাইদা রহমান। পরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ভবিষ্যৎ বিজ্ঞানীদের খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি। বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের সবুজ বিপ্লবে রূপান্তরের আহ্বান জানান ডক্টর জুবাইদা রহমান। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয় যুক্ত করার তাগিদ দেন তিনি। বিশ্বকাপ ফুটবল প্রতীক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। বিশ্ব ফুটবলের সেরা আসর বিশ্বকাপ উৎসবে মেতে ওঠার প্রতীক্ষায় পুরো বিশ্ব। শেষ মুহূর্তের তুলির আঁচড়ে প্রস্তুত হচ্ছে 3 স্বাগতিক দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আজ রাত 1টায় মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধন বিশ্ব ফুটবলের সেরা উৎসবের। স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে 23তম বিশ্বকাপের। রিপোর্ট করছেন সাইফুর রহমান চৌধুরী। All set for the greatest show on earth, বিশ্বকাপ ফুটবল। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় আসর 2026 বিশ্বকাপ। প্রথমবার 48টি দেশ খেলছে বিশ্বকাপে। প্রথম রাউন্ডে 12টি গ্রুপে লড়বে এই 48 দেশ। 64 ম্যাচ থেকে 40টি বেড়ে এই আসরে মোট ম্যাচ 104টি। 11 জুন শুরু, 19 জুলাই ফাইনাল। 40 দিনের এই মহাযজ্ঞে পৃথিবী থমকে দাঁড়াবে বিশ্বকাপ উত্তাপে। 13 জুন 2018 মস্কোতে অনুষ্ঠিত হয় 68তম ফিফা কংগ্রেস। সেখানে 200 ভোটের মধ্যে 134 ভোট পেয়ে স্বাগতিক নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সে লড়াইয়ে মরক্কো 65 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি 3 দেশ মিলে এবার স্বাগতিক। এর আগে 2002 বিশ্বকাপে যৌথভাবে স্বাগতিক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3 দেশে 16টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। ভেন্যুর ক্ষেত্রেও রেকর্ড হচ্ছে এবার। 2026 বিশ্বকাপে ফাইনাল খেলতে হলে দল দুটিকে 8টি করে ম্যাচ খেলতে হবে। এর আগে 32 দলের 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সকে খেলতে হয়েছে 60টি করে ম্যাচ। ফলে এবার শিরোপার লক্ষ্যে লড়াই করা দেশগুলোকে বেশি প্রেসারই নিতে হবে। তবে সুবিধাও আছে। প্রথম রাউন্ডে বড় ম্যাচ কমই খেলতে হবে ফেভারিটদের। সেক্ষেত্রে 28 জুন থেকে দ্বিতীয় রাউন্ড, 32 দলের নকআউট স্টেজ বিশ্বকাপের মূল আকর্ষণ শুরু। শুধু দেশ ও ম্যাচ সংখ্যাই নয়, 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে টাকার অঙ্কে সবচেয়ে বড় আসর। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় এই বিশ্বকাপ হতে যাচ্ছে $8,010 কোটি আয়োজন। প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে ফিফার আয় হবে রেকর্ড $1,090 কোটি। শুধু মিডিয়া রাইটস থেকে আসবে $420 কোটি। গ্লোবাল স্পন্সর থেকে আরও $280 কোটি ফিফার কোষাগারে যোগ হবে।
বিশ্বকাপ থেকে ফিফার আয় বাড়ায় এবার প্রাইজ মানিও 50% বাড়ানো হয়েছে। অংশগ্রহণকারী 48টি দেশ প্রত্যেকে প্রস্তুতি খরচ বাবদই পাচ্ছে $1.5 মিলিয়ন করে। প্রথম রাউন্ড থেকে শূন্য হাতে বিদায় নেওয়া দেশগুলো পাবে $1,50,00,000। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড $5 কোটি, যা গত বিশ্বকাপের চেয়ে 1.5 গুণ বেশি। রানার্স আপ দল পাবে $3,30,00,000। 2026 বিশ্বকাপকে ঘিরে বিতর্কও কম হচ্ছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া ছিল অনিশ্চিত। ফিফা সভাপতির মধ্যস্থতায় ইরানকে এখন বিশ্বকাপ খেলতে হচ্ছে মেক্সিকোতে বেস ক্যাম্প করে। ফুটবলারদের নিরাপত্তার কারণে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে এসে খেলেই সেদিনই ফিরে যেতে হবে মেক্সিকোতে। সম্প্রচার সত্ত্ব নিয়েও বিতর্ক কম ছিল না। টেলিভিশন সত্ত্বে উচ্চ মূল্যের কারণে চীন, ভারত ও বাংলাদেশে সরাসরি বিশ্বকাপে খেলা দেখা নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি। পরে ফিফার মধ্যস্থতায় চীন 736 কোটি টাকা, ভারত 427 কোটি টাকা এবং বাংলাদেশ 63 কোটি টাকায় এই সম্প্রচার সত্ত্ব ক্রয় করেছে। টিকিটের উচ্চ মূল্যেও এই বিশ্বকাপের আরেকটি বিতর্কিত অধ্যায়। গত বিশ্বকাপে $150 সস্তা টিকিট এবার কিনতে হচ্ছে $700। ফাইনালে ক্যাটাগরি 1 টিকিটের দামই $10,000। এছাড়া ইবোলা ভাইরাস আক্রান্ত আফ্রিকান দেশ ও তাদের সমর্থকদের জন্য কঠোর বিধিনিষেধ, আয়োজক শহরগুলোয় হোটেলে ভাড়া গড়ে 90% বৃদ্ধি, ইরানের সমর্থকদের ভিসা বাতিল সহ 2026 বিশ্বকাপে বিতর্কিত অধ্যায়ও কম নয়। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। শিক্ষা খাতকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের জনসংখ্যাকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার। বুধবার মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর স্নাতক ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন ডিনার 2026-এ এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ ধরেই বাংলাদেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ বিএনপি বিশ্বাস করে শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতির ভবিষ্যৎ বদলে দেওয়া সম্ভব। অনুষ্ঠানে 549 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে 155 জন সামরিক শিক্ষার্থী এবং 394 জন বেসামরিক শিক্ষার্থী। এ সময় শৃঙ্খলা ও মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আমাদের জনসংখ্যা বেড়েই চলছে। এই জনসংখ্যাকে কি আমরা অভিশাপ হিসেবে নেব, না এই যে আজকে তরুণরা আমাকে দেখালো তাদেরকে আশীর্বাদ হিসাবে আমি নেব? দ্যাট ইজ দ্য কোশ্চেন আই আস্ক মাইসেলফ। আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আশ্বাস, এই শপথ নিয়ে আপনাদের সামনে বলছি যে এডুকেশন সেক্টরের সবচেয়ে বেশি বৈপ্লবিক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। আবারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলার হুমকির পরই বন্দর আব্বাস সহ ইরানের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। হামলার আগে সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, চুক্তি করতে দেরি করায় ইরানকে চরম মূল্য দিতে হবে। নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। এরপরই ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক অভিযান শুরুর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন বাহিনী বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব দিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে তারা। ইরানের গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর সিরিক ও মিনাব সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পশ্চিম তেহরানেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নতুন এই হামলার পর হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। ক্রিকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে আজ জিতলেই নিশ্চিত হোম সিরিজ। মিরপুর স্টেডিয়ামে সকাল 11টায় শুরু হবে এই ম্যাচটি। ICC পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশের বিপক্ষেই সিরিজ জিতেছে বাংলাদেশ, শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই তা অধরা রয়ে গেছে টাইগারদের। ঘরের মাঠে এবার সুবর্ণ সুযোগ প্রথমবার অজিদেরকে সিরিজ হারানোর। 3 ম্যাচের ওয়ানডেতে প্রথমটি জিতে 1-0 এগিয়ে গেছে মেহেদী মিরাজদের দল। 4 বছর পর দলে ফিরেই দারুণভাবে জ্বলে ওঠেন মোসাদ্দেক হোসেন সৈকত। অপরাজিত থাকেন 86 রানে। বৃষ্টিতে বাধাগ্রস্ত ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে জয় পায় স্বাগতিকরা। 15 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ এটি। দীর্ঘ 21 বছর পর ওয়ানডেতে অজিদের হারিয়েছে লাল সবুজের দল। তাদের এবার লক্ষ্য সিরিজ জয়।
2026 বিশ্বকাপ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ চরমে উঠেছে। একদিকে উঠতি প্রজন্মের তরুণ তারকারা নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত, অন্যদিকে দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করা কিংবদন্তিরা শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামার প্রতীক্ষায়। সম্ভাবনা, অভিজ্ঞতা, গোল, সৃজনশীলতা আর নেতৃত্ব সব মিলিয়ে চলতি বিশ্বকাপের সেরা কয়েকজন তারকাকে নিয়ে তাওহিদুর রহমানের ডেস্ক রিপোর্ট। তরুণদের দাপট আর কিংবদন্তিদের শেষ গল্প সব মিলিয়ে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে প্রজন্ম বদলের এক অনন্য মঞ্চ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এক্স ফ্যাক্টরকে কার হাতে উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি, সেই প্রতীক্ষায় ফুটবল বিশ্ব। বিশ্ব মঞ্চে স্পেনের নতুন সেনসেশন লামিনে ইয়ামাল। লা লিগায় গত মৌসুমে 28 ম্যাচে 16 গোল ও 11 অ্যাসিস্ট। মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও জিতেছেন মাত্র 18 বছর বয়সী এই স্প্যানিশ সুপারস্টার। 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স দলে তারকা ছড়াছড়ি। গোল মেশিন কিলিয়ান এমবাপ্পের কথা আগেই বলতে হয়। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবারও আছেন দারুণ ছন্দে। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম জুড়ে করেছেন গোলের বন্যা। শুধু চ্যাম্পিয়ন্স লিগেই করেছেন সর্বোচ্চ 15 গোল, আর এক ম্যাচে 4 গোল করে আবারও প্রমাণ করেছেন বড় মঞ্চের বড় খেলোয়াড় তিনি। ফ্রান্সের আরেক সেনসেশন মাইকেল ওলিসে 2025-26 মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে 15 গোল ও 19 অ্যাসিস্ট। এই তারকাদের সাথে আছেন ফিফা ব্যালন ড'র জয়ী ওসমান ডেম্বেলের মতো লিগ কাঁপানো পারফর্মাররা। বিশ্বের সবচেয়ে ধারাবাহিক স্ট্রাইকদের একজন ইংলিশ তারকা হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় 36 গোল করে টানা দ্বিতীয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন তিনি। আর মিডফিল্ডার নেতা ইংলিশ তারকা জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা তিনি। আক্রমণ ও রক্ষণ এই দুই জায়গায় সমান কার্যকর। ইংল্যান্ডের স্বপ্ন অনেকটাই নির্ভর করবে এই দুই তারকার উপর। ক্লাব ফুটবলের গোল মেশিন খ্যাত নরওয়ের আর্লিং হালান্ড। নরওয়ের আক্রমণের মূল ভরসা এই গোল মেশিন। ম্যানচেস্টার সিটির হয়ে বিগত মৌসুমে 35 ম্যাচে 27 গোল ও 8 অ্যাসিস্টেই তার সক্ষমতা জানান দেয়। গতি, ড্রিবলিং এবং গোল স্কোরিংয়ে প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র তিনি। এই বিশ্বকাপই হতে পারে ভিনির জন্য নিজেকে চেনানোর সুবর্ণ সুযোগ। ব্রাজিল দলের বড় তারকা নেইমার ইনজুরি কাটিয়ে ফের ছন্দে ফেরার চেষ্টায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ফিট থাকলে ব্রাজিলের আক্রমণে এখনও এক্স ফ্যাক্টর নেইমার। ফুটবলে অল টাইম গ্রেটদের মধ্যে অন্যতম লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একজনের ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের সুযোগ, অন্যজনের স্বপ্ন পূরণের গল্প। একদিকে পুনরায় শিরোপা ঘরে তুলতে, বিশ্বমঞ্চে নিজের পরিচয়টা তুলে ধরতে মাঠে নামছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। বয়স বাড়লেও তার সৃজনশীলতা ও নেতৃত্ব এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। অন্যদিকে বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণের শেষ সুযোগ পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর। 41 বছর এই সুপারস্টার গোলের ক্ষুধা, নেতৃত্ব এবং বড় ম্যাচের অভিজ্ঞতা এখনও পর্তুগাল দলের সবচেয়ে বড় সম্পদ। সৌদি প্রো লিগে দীর্ঘ অপেক্ষা শেষে শিরোপা জয়ের পর এবার CR7-এর প্রতীক্ষা ফুটবলের সেরা ট্রফিটি মাথায় তুলে নেয়ার। মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ, এমবাপ্পে হল্যান্ডের আধিপত্য, আর ইয়ামাল ওলিসে দুয়ে গুলেরদের নতুন উত্থান। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সেরাদের মহারণ। কিংবা লেখা হবে মেসি রোনালদোর শেষ মহাকাব্যের শেষ অধ্যায়। তাওহিদুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তারেক রহমান সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। প্রশাসনে গতি আনতে নিয়োগ দেওয়া হচ্ছে 0 পদে। প্রবাসীদের সমস্যার সম্ভাবনা নিয়ে সংসদে আলোচনা। রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা ও অগ্রাধিকার নিশ্চিতে টাস্কফোর্স গঠনে একমত সরকার ও বিরোধী দল। বিশ্ব ফুটবলের সেরা উৎসব ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধন রাত 11টায়।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.visionews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।